ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। তো তোমাদের করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রতিবারের নাই এবারও বলছি, আলোচনার করা উত্তরগুলো তোমাদের ভালো লাগলে তোমরা গ্রহণ করবে, ভালো না লাগলে তোমাদের নিজের মতন করে মডিফাই করে নেবে। ঠিক আছে? আর আরেকটা কথা তোমাদের বলবো, অনেকেই এই ওবিসির যে কেসটা চলছে সেটা নিয়ে অনেকেই একটু দুশ্চিন্তার মধ্যে পড়েছো। এটা পড়াটা স্বাভাবিক ব্যাপার। তবুও একটা কথা বলবো, মনোবল ভাঙবে না, মনোবল রাখো। আজ হয়তো ওইটার কারণে ২-১ মাস হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু আলটিমেট নিয়োগ কিন্তু তোমাদের ২৬-এর আগে একটা নেওয়ার সম্ভাবনা প্রবল। তো প্রশ্নগুলো আলোচনা করা যাক। আমাদের ভাবি শিক্ষক অভিষেক ব্যানার্জি, তার কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনা করছি। প্রথমে ও প্রশ্নটা রেখেছে এরকম, যে পাঠক্রম থেকে শুরু করে পুরো শিক্ষা পদ্ধতি পরিবর্তন হলো, এই বিষয়ে আপনার মতামত কি? তো এইটা নিয়ে আমি যেটা বলবো, তোমরা যদি এরকম ধরনের প্রশ্ন করে, মেনলি ও যেটা বলতে চাইছে উচ্চ মাধ্যমিকে যে পরিবর্তনটা করলো সেইটা সেমিস্টারে আনলো, বেশ কিছু সাবজেক্ট ইনক্লুড করলো। তো এটাই বলবে যে যত দিন যাচ্ছে তত যুগের কিন্তু পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে চাহিদার বিভিন্ন পরিবর্তন আসছে। আর এই পরিবর্তন হওয়ার মেন কারণ হচ্ছে যুগের আরও উন্নতি, এবং যুগের উন্নতির কারণে আস্তে আস্তে মানুষের চাহিদা তার পরিবর্তন হচ্ছে। আর এই চাহিদা পূরণটা করার জন্য সামাজিক যে পরিবেশ আছে সেই পরিবেশে কিন্তু নিত্য নতুন আমাদের যে আধুনিকীকরণ সেগুলো কিন্তু হচ্ছে। যেমন যদি আমরা লক্ষ্য করে দেখো, আগে চিঠি ছিল, এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকম অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু যোগাযোগ করছি। তাহলে যুগ পরিবর্তন হচ্ছে, মোবাইল আসলো, অটোমোবাইল বলে একটা সাবজেক্ট কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এইটাই মাথায় রাখবে, যে তোমার কাছে যদি এই ধরনের প্রশ্ন করে তুমি একটাই উত্তর দেবে, যে স্যার যত দিন যাচ্ছে তত আমাদের যুগের উন্নতি হচ্ছে, এবং যুগের উন্নতির সাথে সাথে মানুষের চাহিদা, মানুষের চাওয়া পাওয়া এগুলোরও পরিবর্তন হচ্ছে। এবং মানুষ যেহেতু একটা সামাজিক জীব, এবং সামাজিক যে চাহিদা তৈরি হচ্ছে সেটা মেটানোর জন্য, এবং ভবিষ্যতে সেই সমাজে যে চাহিদাটা তৈরি হবে সেটা পূরণ যাতে করতে পারে, সেই জন্যই আমাদের পাঠ্যক্রম যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু পরিবর্তন করা হচ্ছে। এবং যুগের আগামী দিনের চাহিদার কথা মাথায় রেখে বেশ কিছু বিষয়কে কিন্তু আমাদের এখন সিলেবাসের মানে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো তুমি সেটাই বলবে। তারপরে তুমি প্রশ্ন করেছো যে 5G টাওয়ারের দুটো সুবিধা এবং অসুবিধা কি। তো 5G টাওয়ারের মেন সুবিধা হচ্ছে ব্রাউজিং স্পিড, অর্থাৎ আমরা কোনো কিছু যখন সার্চ করি তার যে বাফারিং টাইম নিয়ে নেয় সেটা কিন্তু 5Gতে অনেকটা কম, স্পিডটা বেশি। ডাউনলোড এবং আপলোড দুটো ক্ষেত্রেই আমাদের সুবিধা বেশি। আর অসুবিধা যদি বলো দুটো, তাহলে বলবো আমি যেটা দেখছিলাম সাইবার সিকিউরিটিটা কম আছে 5Gতে এখন বর্তমানে। আর সেকেন্ডলি তোমার আরেকটা অসুবিধা হচ্ছে, এটা কিন্তু মানে ইউনিভার্সালি সব জায়গায় কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। এটা একটা প্রবলেম। আপাতত কস্ট ফ্রি থাকলেও ভবিষ্যতে কিন্তু এটা কস্ট একটা নিশ্চয়ই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সবার পক্ষে রিচার্জ করাটা কিন্তু সম্ভব হবে না। আর 5G মানে হচ্ছে, তোমার যদি আরও বিস্তারিত দু এক কথা বলি, সেটা হচ্ছে 5G মানে হচ্ছে ফিফথ জেনারেশন মোবাইল টেকনোলজি। আর এই ফার্স্ট রিলিজড হয়েছিল মোবাইল ফোন আর কি কোনো কোম্পানির দ্বারা, সেটা কিন্তু 2019 সাল নাগাদ। তারপরে তুমি প্রশ্ন করেছিলে যে আপনি ক্লাসে প্রবেশ করে দেখছেন দুজন শিক্ষার্থী নিজেদের মধ্যে ঝামেলা করছে, এই নিয়ে যে ছেলেদের শক্তি বেশি মেয়েদের কম, ছেলেদের সাথে তারা কিছুই করতে পারে না, এই ক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার কাজটা কি? তো আমি এই জায়গাটায় একটা জিনিস বলার চেষ্টা করব, যে প্রত্যেকটা শিক্ষার্থী তারা যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে সমান, এবং সবাই যে সমান অধিকার পায়, এবং প্রত্যেকে ক্ষমতা যে সমান সেটা বোঝানোর চেষ্টা করতে হবে। আর সেই বাচ্চাটার মধ্যে মূলত যে জ্ঞানটা আমার মনে হয় দেওয়া উচিত সেটা হচ্ছে, শক্তি মানে শুধু শারীরিক শক্তি না। হ্যাঁ, এটা ঠিকই যে যদি পার্সেন্টেজ দেখা যায় তাহলে বেশিরভাগ ছেলেদেরই শক্তিটা কিন্তু মেয়েদের থেকে বেশি হবে। ঠিক আছে? মানে কুস্তিবীর বা স্পেশাল কেস ওগুলো যদি বাদ রাখা যায়, তো নর্মালি যদি দেখা যায় তাহলে কিন্তু শক্তিটা বেশি হয়। তো সেই অনুসারেই কিন্তু একটা বাচ্চার মধ্যে সেই মাইন্ডটা এসেছে। তো আমার মনে হয় সেই বাচ্চাকে বোঝাতে হবে যে শুধুমাত্র শারীরিক শক্তিটাই কিন্তু সব শক্তি না। এর পাশাপাশি বৌদ্ধিক শক্তি, চিন্তা শক্তি বা আরও অন্যান্য শক্তিগুলোও কিন্তু তাকে বোঝাতে হবে। তো সেজন্য আমার মনে হয় তুমি এরকম উত্তর চাইলে তুমি দিতে পারো। তুমি প্রথমে বলবে
যে স্যার আমি সেই সকল শিক্ষার্থীদেরকে এক জায়গায় করব এবং এক জায়গায় করে তাদেরকে আমি বেশ কিছু প্রশ্ন করব। সে বেশ কিছু প্রশ্নের মধ্যে আমরা এরকম বলবো, আচ্ছা তোমরা সবাই পুলিশ দেখেছো? আচ্ছা পুলিশের মধ্যে সব ছেলে পুলিশই থাকে তাই না বলো? তখন তারা বলবে না আমরা মেয়ে পুলিশও দেখেছি। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা তোমরা সবাই ডাক্তার দেখেছো? ডাক্তারের মধ্যে সব ছেলে ডাক্তার থাকে তাই না? তখন ওরা বলবে না মেয়ে ডাক্তারও থাকে। আমি বলবো হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা তোমরা ক্রিকেট খেলা দেখো, ফুটবল খেলা দেখো, ওখানে সব ছেলেরাই খেলে তাই না বলো? মেয়েরা খেলেই না। তখন বলবে হ্যাঁ খেলে তো মেয়েরা। তখন আমি তাদেরকে বলবো এই যে তোমরা বললে পুলিশ ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, ডাক্তার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, খেলাধুলাতেও ছেলেরাও থাকছে মেয়েরাও থাকছে, তাহলে আমি এই উদাহরণগুলোর সাহায্যে সেই শিক্ষার্থীদের সামনে একটা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করবো এবং তাদেরকে বলবো শুধুমাত্র শারীরিক শক্তি শেষ কথা না, এর পাশাপাশি বৌদ্ধিক মানসিক চিন্তন ক্ষমতা এগুলোও এক একটা শক্তি এবং এর সাহায্যে কিন্তু কোনো মেয়ে কিন্তু একটা ছেলের সঙ্গে পিছিয়ে নাই। একটা ছেলেও যেমন যতটা অগ্রগতি করছে একটা মেয়েও ঠিক ততটাই অগ্রগতি করছে। আজ কুস্তিতে বা বিভিন্ন যে খেলাগুলোতে আছে সেইগুলোতেও কিন্তু শুধুমাত্র ছেলেরাই থাকছে না মেয়েরাও থাকছে। তো এটার মাধ্যমে তাকে একটা বোঝানোর চেষ্টা করব যে শুধুমাত্র শারীরিক শক্তিটাই মেন না, এর পাশাপাশি কিন্তু অনেক শক্তি আছে যেখানে কিন্তু মেয়েরা পিছিয়ে নাই। তো এর মাধ্যমে আমি সেই শিক্ষার্থীটা যে ছেলেটার মধ্যে এই ভুল ধারণা ছিল তার যেমন ভুল ধারণা ভাঙবে, এর পাশাপাশি সমস্ত শিক্ষার্থী মেয়ে যারা ছিল তাদের মধ্যেও কিন্তু একটা আলাদা রকম অনুভূতি তারা পাবে যে না আমাদেরও শক্তি আছে, আমরাও চাইলে কিছু করে দেখাতে পারি। তো এই ব্যাপারটা কিন্তু তোমার একটা বলতে পারো। আর সব থেকে জেনারেল উদাহরণ রাখতেই পারো তুমি মায়ের কথা, যে আমরা সবাই মায়ের হাতে মার খেয়েছি, তো মা তো একটা মেয়ে, তো একটা মেয়ের শক্তি তো বেশি হতে পারে, এটাও কিন্তু একটা উদাহরণ হিসেবে তোমরা কাজে লাগাতে পারো। আরেকটা প্রশ্ন করেছিলে ডিএ কেন দেওয়া হয়। ডিএটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। তো এটা হচ্ছে একটা অ্যাডিশনাল অ্যামাউন্ট যেটা আমাদের সরকারি কর্মচারী যারা আছো তাদেরকে দেওয়া হয় এবং এটাকে বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন একটা অ্যামাউন্ট ফিক্সড থাকে, যে অ্যামাউন্টটা তারা সারা বছর ধরে পায়, কিন্তু যুগে যুগে যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে বাজারের যে জিনিসপত্রের দাম সেটা ওঠানামা করে। কোনো জিনিস হয়তো ২ বছর আগে যে দামটা ছিল আজকে সেই দামটা অনেকটা বেশি। তো এই যে সমস্ত দামগুলো বাড়ছে কিন্তু তাদের স্যালারি যখন বাড়ছে না, তো এই দ্রব্যমূল্য বৃদ্ধি বলো বা মুদ্রাস্ফীতি বলো, এই দুটো বিষয় একই। তো এই কারণেই কিন্তু ডিএটা দেওয়া হয় সরকারি কর্মচারীদের, যাতে তাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে তারা যেন সংসার মানে স্বাচ্ছন্দ্যে আর কি চালাতে পারে, সেই কথাটার এর জন্য এখানে দেওয়া হয়। তারপরে তুমি আরেকটা প্রশ্ন করেছে যে শিশুদের কাছ থেকে আপনি কি কি শিখতে পারেন। দেখো তুমি কিন্তু এখানে কোনো সাবজেক্টিভ প্রশ্ন রাখোনি, শিশুদের কাছ থেকে তুমি কি শিখতে চাও এখানে কিন্তু তুমি বলনি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল কোনো বিষয়ের উল্লেখ নাই। জাস্ট শুধু প্রশ্নটা এরকম রেখেছো যে শিশুদের কাছ থেকে আপনি কি শিখতে চান। তো আমি এটাই বলবো স্যার আমি শিশুদের কাছ থেকে তাদের যে সরলতা, তাদের যে নির্ভীকতা, তাদের যে স্পষ্টতা, তাদের যে আত্মবিশ্বাস, সেইগুলোই কিন্তু আমি শিখতে চাই এবং তাদের মতন করে আমি গ্রহণ করতে চাই। ঠিক আছে? এটা যদি কোনো বিষয়ের উল্লেখ না থাকে। আর যদি কোনো বিষয়ের উল্লেখ থাকে, যদি বলে গণিতের বা কোনো একটা বিষয় উল্লেখ করে দিল যে এই বিষয়ের যদি হয়, তাহলে সেই বিষয়গত দিক থেকে তুমি শিশুর কাছ থেকে কি শিখতে চাইছো। তখন যদি অঙ্কের ক্ষেত্রে হয় তাহলে আমি বলবো অবশ্যই একটা শিশুর কাছ থেকে গাণিতিক পদ্ধতি জানার আছে। কিরকম জানার আছে, দেখা যাচ্ছে আমি একটা পদ্ধতিতে অঙ্ক করাই, একটা শিশু তার পরিবারের দাদা বাবা বা মামা বা কারো কাছ থেকে অন্য একটা পদ্ধতি শিখে এসেছে, সে তখন আমাকে দেখাবে, আমি যদি সেটা না জানি বা আমি যদি সেই কালচারটা না করি, আমি কিন্তু তার কাছ থেকে ওই পদ্ধতিটা শিখতে পারলাম। এর পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই শেখার আছে, সেটা হচ্ছে একটা শিশু যদি কিছু ভুল করে যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সেই ভুলটা সে কোথায় করছে এটা কিন্তু আমি অবশ্যই জানতে পারবো সেই শিশুর কাছ থেকে। অর্থাৎ সেই শিশুটা যে জায়গায় ভুল করবে আমি সেই জায়গায় কিন্তু আরও সচেতন থাকবো এবং সেই জায়গাটা আরও ভালোভাবে বাচ্চাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তারপরে তুমি প্রশ্ন করেছিলে যে শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন দেখতে চান, এটা মনে হয় অন্য একজন করেছিল। তো আমি এটাই বলবো শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন করতে চান, যদি এটা আমাকে প্রশ্ন করো তাহলে আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আমার কোনো ক্ষমতা নেই আমি একটা শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন করব। তবে হ্যাঁ, যদি কোনো পরিবর্তনের জন্য আমাদেরকে কিছু বলতে বলা হয় আমরা অবশ্যই রেকমেন্ডেশন বা সুপারিশপত্র বা বলো যে একটা আবেদনপত্র আমরা রাখতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমত বলবো যে
আবেদনপত্রে যে প্রত্যেকটা বিদ্যালয়ে শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে। 2, যে শ্রেণীকক্ষগুলো হবে সেই শ্রেণীকক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাস পূর্ণ হতে হবে। 3, প্রত্যেকটা স্কুলের যে ক্লাস সেই ক্লাসের স্টুডেন্ট এবং টিচার যে রেশিও আছে, ছাত্র শিক্ষকের যে অনুপাত, সেই অনুপাত মেনে চলতে হবে। এবং 4, মিড ডে মিল খাওয়ার জন্য একটা সুন্দর আলাদা বন্দোবস্ত থাকা প্রয়োজন আছে। স্কুলের ভেতরে অবশ্যই একটা খেলার মাঠ থাকলে আরও ভালো হয়। এরকমভাবে তুমি যতটা বানিয়ে বলতে পারবে, ঠিক আছে, ততটাই চাইলে তুমি এখানে বলবে। আর এর পাশাপাশি তুমি এটাই বলবে যে আপনাদের যে মেন থিম, অর্থাৎ শিশুর জন্য শিক্ষা, শিক্ষার জন্য শিশু নয়, সেই বিষয়টা মাথায় রেখেই যেন সমস্ত পাঠ্যক্রম নির্ধারিত হয়, এই বিষয়গুলো বলবে। আর তার সঙ্গে একটা জিনিস অ্যাড করে দেবে যে যুগের যে চাহিদা, যুগের যে প্রয়োজনীয়তা, সেটার কথা মাথায় রেখে যেন পাঠ্যক্রম রচিত হয়। তারপরে আরেকটা প্রশ্ন আমাদের পঞ্চানন বলে একজন ভাবী শিক্ষক রেখেছে যে বাচ্চাদের মধ্যে কিভাবে মূল্যবোধ জাগ্রত করা যাবে। তো বাচ্চাদের মধ্যে মূল্যবোধ জিনিসটা কি? মূল্যবোধ জিনিসটা এটাই যে সেই বাচ্চাটা যখন ঠিকটাকে ঠিক বলবে, ভুলটাকে ভুল বলবে, এই বোধটা যখন তার মধ্যে আসবে, আমরা খুব সহজে বলতে পারবো সেই বাচ্চাটার মধ্যে মূল্যবোধ জাগ্রত হয়েছে। এবার এই ঠিকটাকে ঠিক বলা আর ভুলটাকে ভুল বলা, এইটা একটা বাচ্চার মধ্যে তখনই আসবে যখন সেই বিষয়ে তার জ্ঞান থাকবে। সেই জ্ঞানটাকে তার বাড়ানোর জন্য আমরা কি করব, বাচ্চাটাকে আমরা বিভিন্ন নীতিমূলক গল্প শোনাবো। বা আমাদের যে জগৎবাড়ি বই আছে, জগৎবাড়ির বইয়ের দেখবে শেষের দিকে, মানে প্রথম থেকে শেষ অবধি সব জায়গাতেই জগৎবাড়ি বইয়ে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন কাউকে আঘাত করো না, রাস্তা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হও, তারপরে বিদ্যুতের তারে স্পর্শ করো না, অকারণে কারো ক্ষতি করো না, স্কুলে যাও, মানে এরকম বিভিন্ন নীতি মানে উপদেশমূলক কথা কিন্তু ওখানে ভালোভাবে বলা আছে। মিলেমিশে ভাগ করে খেতে হয় খাবার, এই যে বিভিন্ন কথাগুলো লেখা আছে, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় কথা। এর পাশাপাশি আমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষার বইটা যদি দেখি, সেখানেও দেখব আমাদের মূল্যবোধ বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন মনীষীদের যে বাণী, সেই বাণীগুলো কিন্তু ওখানে লেখা আছে। আর প্রাইমারি স্কুলে প্রতিদিন কিন্তু আমাদের রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, এই বলে বিভিন্ন যে নীতিমূলক বাক্যগুলো পাঠ করানো হয়, এটাও কিন্তু অনেকটা পজিটিভ মাইন্ড সেট আপ আনবে এবং মূল্যবোধ জাগ্রত করতে বাচ্চাদের কিন্তু সহযোগিতা করবে। তো চাইলে কিন্তু তুমি এগুলোও বলতে পারো। আরেকটা প্রশ্ন তুমি রেখেছো যে জ্যামিতির ধারণা বাচ্চাদের কিভাবে দেবেন। তো জ্যামিতি মানে এখানে হচ্ছে জ্যা কথার অর্থ হচ্ছে ভূমি, আর মিতি কথার অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপ। এবার ভূমির পরিমাপ করার জন্য জ্যামিতি পরিমিতি তো আছেই অবশ্যই। তো জ্যামিতিটা মেনলি হচ্ছে বিন্দু, তল, ঠিক আছে, রেখা, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই সেগুলোকে বাড়তে বাড়তে ত্রিভুজ, চতুর্ভুজ এগুলোতে প্রবেশ করবে। তো জ্যামিতি, জিওমেট্রি দুটো ভাগ, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল জিওমেট্রি আছে। এবার তুমি যদি বলে যে বাচ্চাদেরকে কিভাবে শেখাবে, তাহলে তুমি বলবে বাচ্চাদেরকে বিভিন্ন যে আকৃতিগুলো আছে সেই আকৃতিগুলোর সঙ্গে তাদেরকে পরিচয় ঘটাবো। দেখবে তোমাদের প্রাইমারি স্কুলের বইয়ে দেখবে এরকম ভাবে যে ছবিগুলো আছে ঘরের, হ্যাঁ, এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো থেকে তুমি বিভিন্ন আকৃতি পেয়ে যাচ্ছ। সেই আকৃতিগুলো নিয়ে তুমি বাচ্চাদেরকে কিন্তু গল্প বলতে পারবে যে এই যে ছবিটা দেখছো, এই ছবিটার মধ্যে এই এই যে চৌকো মতন আছে, এই চৌকো মতন এরকম আছে, এটা জানো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তো এইভাবে কিন্তু তুমি আস্তে আস্তে বিষয়গুলোকে পরিচয় ঘটালে। তুমি যে গোল মতন আছে, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় আমাদের বৃত্ত। তো এইভাবে কিন্তু তোমরা আস্তে আস্তে জ্যামিতির সঙ্গে কিন্তু বাস্তবের মেলবন্ধন ঘটিয়ে কিন্তু তাদেরকে পরিচয় ঘটাতে পারো, যেহেতু তুমি প্রাথমিক ধারণা দিচ্ছ। এর পাশাপাশি আমাদের প্রাইমারি স্কুলে বিভিন্ন রকম দেখবে টিএলএম কেনা হয়, কিছু কার্ড থাকে, কিছু কাঠি থাকে, সেই কাঠিগুলো জোড়া জোড়া দিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো বানিয়ে কিন্তু তাদেরকে ধারণা দিতে পারো। তারপরে প্রশ্ন যদি এরকম করে, মানে তুমি আর কি রেখেছো যে আপনি এখানে কেন এসেছেন। তো এটাই বলবে আমি এখানে কেন এসেছি। এই ধরনের প্রশ্ন যদি করে খুব মৃদু স্বরে এবং একটু হাসি মুখে বলবে, স্যার আমি এখানে আপনাদের সামনে একজন প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য, যার যেটা সে সেটা বলবে, শিক্ষক হওয়ার জন্য আমি চূড়ান্ত যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটি দিতে এসেছি, বা আমি ইন্টারভিউ উপস্থিত হয়েছে, এভাবে যেভাবে বলবে। তো বলছে আপনাকেই আমরা নিয়োগ করব কেন। এই প্রশ্নটা যদি করে, এই প্রশ্নটা গতবার অনেকেই করেছে, খুব পজিটিভলি অ্যান্সার দেবে এবং খুবই হাসি মুখে, মানে বিষয়টা একটু হেসে হেসে উত্তর দেবে, যাতে ওনারা কিন্তু খুশি হয়, ঠিক আছে। মানে এমনভাবে একটা প্রশ্ন, তো আপনাকে নিয়োগ কেন করবো তোমাদের, দেখবি এমনি অটোমেটিক হাসি বেরিয়ে যাবে। তো এটাই বলবে
যে স্যার আমি মনে করি একজন প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং আরও যে বিভিন্ন যোগ্যতা থাকার দরকার সেগুলি আমার মধ্যে আছে, এবং আমি আপনাদের সামনে সেই প্রদর্শন করলাম। এবং আমি মনে করি স্যার আমি যে কোনো পরিস্থিতিতে আমি এই মানে কাজটি আমি মানিয়ে আর কি চলতে পারবো নিজেকে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায়। তো সেই কারণে আমার বিশ্বাস আমি এই চাকরিটি পাবো, অর্থাৎ বা চাকরিটি পাবো বলতে পারো, বা একটু ভদ্র ভাষায় বলতে পারো যে আমি চূড়ান্ত পর্বের জন্য কিন্তু নির্বাচিত হব। অর্থাৎ এই কথাটা বলবে যে আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমি আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমি চেষ্টা করলাম, এবং আমার বিশ্বাস আমি আমার চূড়ান্ত পর্বের যে সফলতা সেই সফলতা কিন্তু চূড়ান্ত পর্বের যে নির্বাচন সেখানে কিন্তু আমি নির্বাচিত হব। তো এইভাবে কিন্তু বিষয়গুলোকে তুলে ধরতে পারো, খুব পজিটিভলি অ্যান্সার দেবে এবং একটু হাসি মুখে, খুব ভালো হাসি মুখে উত্তরটা দেবে, যাতে তুমি বলছো দাবি করছো যে তুমি সিলেক্ট হবেই, তো সেটা যেন ওনাদের কাছে কোনো মানে তুমি বলছো যে আমি নির্বাচিত হবই, তোমাকে এখানে বলতে হবে হবই। হ্যাঁ, তুমি কিন্তু বলবে না যে আপনাদের যেটা ভালো হয় করবেন, এমন না। তুমি তোমার কনফিডেন্সটা দেখাবে যে আপনাদের যে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটি আমার আছে, এবং আমি আমার চূড়ান্ত না সরি আমি আমার সর্বোচ্চ ক্ষমতা সহযোগে আপনাদের সামনে আমি আমার যাবতীয় উপস্থাপন করেছি, এবং আমার বিশ্বাস এই যে নিয়োগ, এই নিয়োগের চূড়ান্ত যে নির্বাচন সেই নির্বাচনে আমি নির্বাচিত হবই। এইভাবে তুমি কিন্তু বলবে। এবার যেহেতু হবেই বলছো, সেই জন্য একটু হাসি মুখে বলবে যাতে ওনারা রাগ না করে। তারপরে প্রশ্ন করেছে বিদ্যালয়ের উন্নতির জন্য আপনি আপনি কি কি করবেন। তো একটা জিনিস তোমাদের আমি বলে দিই যে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আমাদের কিন্তু সেরকম কোনো ক্ষমতা থাকে না যে বিদ্যালয়ের উন্নতির জন্য আমরা কি কি করব। হ্যাঁ, সবার প্রথমে আমি যেটা বলবো, বিদ্যালয়ে দেখা যাচ্ছে তোমার ঘরের অভাব আছে, বিদ্যালয়ে দেখা যায় নোংরা হচ্ছে, বিদ্যালয়ের পরিবেশগত খারাপ আছে। তুমি প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তুমি কিন্তু হেডমাস্টার মশাইকে একটা লিখিত জানাতে পারো, বা মৌখিক জানাতে পারো, বা বিভিন্ন সহকর্মীদের সহযোগে কিন্তু তুমি ওখানে একটা অনুরোধ করতে পারো। এবং তাতেও যদি সমাধান না হয়, হেডমাস্টারের পারমিশন নিয়ে বা স্কুলের প্যাডে ওই লেটারটাকে আমরা থ্রু দ্য প্রপার চ্যানেল এসআই বা তার উপরে ডিপিএসসিতে কিন্তু আমরা জমা করতে পারি। অর্থাৎ একটা স্কুলের উন্নতির জন্য আমরা কি করতে পারবো, হেডমাস্টার মশাইকে অনুরোধ করতে পারবো, ঠিক আছে, বা আমাদের যে বিভিন্ন সহকর্মী যারা আছেন ওনাদের সহযোগিতায় আমরা কি করতে পারবো, ওনাদের সহযোগিতায় আমরা কিন্তু হেড স্যারের কাছে বা এসআইয়ের কাছে বা থ্রু দ্য প্রপার চ্যানেল আমরা ডিপিএসসিতে কিন্তু কোনো একটা লিখিত মানে অনুরোধ জানাতে পারবো যে আমাদের স্কুলে এই জিনিসটা দেওয়া হোক। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে স্কুলটা যেখানে আছে, পৌরসভা বা পঞ্চায়েত যে এলাকার অধীনে হবে সেই এলাকার প্রধান বা পৌরপিতার কাছে আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আমাদের এইখানে স্কুলটা আছে, আমাদের স্কুলের এই সমস্যা, হয়তো চারিদিক দিয়ে একটা বাউন্ডারি ওয়াল নাই, বা স্কুলের ভেতরে একটা টয়লেট নাই, বা স্কুলের ভেতরে একটা গার্ডেন নাই। তো আপনাদের কাছে অনুরোধ, যদি স্কুলের নামে কিছু আপনারা দিতে পারেন কোনো একটা স্যাংশন, তাহলে অবশ্যই কিন্তু দেবে। তো এর পাশাপাশি তোমরা তার উপরের মহল অর্থাৎ এমএলএ বা এমপি সেখানেও তোমরা জানাতে পারো যে একটা রিকোয়েস্ট যে আমাদের স্কুলের জন্য আপনারা কিছু অনুদান দেবেন। তো এইভাবেও কিন্তু তোমরা তোমাদের স্কুলের উন্নতি তোমরা করতে পারো। তো এই ছিল মোটামুটি তোমাদের করা প্রশ্ন, আরও অনেক প্রশ্ন তোমরা করেছো। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথাই বলবো, মনোবল হারাবে না। এর আগেও 17 সালে যারা হয়েছিল তারাও কিন্তু এরকম মনোবল হারিয়ে ফেলতো। আমি তাদের মাঝে মাঝে ভিডিও দিয়ে তাদেরকে এটাই বার্তা দেওয়ার চেষ্টা করতাম, সর্বদা পজিটিভ থাকো, পজিটিভ রাখো, আর আশেপাশে যে যা বলছে বলুক, নিজের ভালোটা নিজেই বোঝার চেষ্টা করো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।